ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার টপিকের উপর সেট নাম্বার 5 নম্বর সেট রয়েছে। আগে 4টি সেট হয়ে গেছে, যারা দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। টপ 30 প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং প্রতিবারের মতো এবারও বলি, যারা ফ্রি পিডিএফ নিতে চাও উত্তর সমেত তারা কিন্তু টেলিগ্রাফ গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কোনো রিয়েক্টর যে পরিমাণ জ্বালানি খরচ করে তার থেকে বেশি জ্বালানি উৎপাদন করে তাকে কি বলা হয়? ফাস্ট রিয়েক্টর, থার্মাল রিয়েক্টর, না ব্রিডার রিয়েক্টর, না স্লো রিয়েক্টর? তাহলে এটাকে আমরা কি বলবো, যে এটাকে বলবো আমরা ব্রিডার রিয়েক্টর। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ব্রিডার রিয়েক্টর। এটা আমাদের তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। তামিলনাড়ুর যে কলাপক্কম বা কালপক্কম যেটা বলি আমরা, এটা প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ফার্স্ট ব্রিডার রিয়েক্টর, ঠিক আছে, ফার্স্ট ব্রিডার রিয়েক্টর, ঠিক আছে। এটা উন্মোচন করেছে তামিলনাড়ুতে, আর তামিলনাড়ুতে দেশীয় প্রযুক্তিতে তৈরি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে যে ক্রায়োজেনিক ইঞ্জিনে থাকে। ক্রায়োজেনিক ইঞ্জিনে আমরা জানি যে আমরা অপশানে কিন্তু দেখো ভিন্ন টাইপের রয়েছে এই অপশানগুলো। আমরা জানি যে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়, ক্রায়োজেনিক ইঞ্জিনে তরল হাইড্রোজেন অবশ্যই ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার ডি কখনোই হবে না, তাহলে হবে না বি, না হয় সি। তাহলে দেখো এখানে জারক বলেছে, জারক পদার্থ হিসাবে অক্সিজেন ব্যবহার করা হয় না, তরল অক্সিজেন ব্যবহার করা হয়। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে এবং জারক পদার্থ হিসাবে তরল অক্সিজেন কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন উদ্ভিদ বায়োডিজেল এবং বায়োফুয়েল তৈরি করে? তাহলে কোন উদ্ভিদ থেকে আমরা বায়োডিজেল এবং বায়োফুয়েল তৈরি করতে পারি? জেট্রোপা গাছ, সেটা হচ্ছে জেট্রোপা কার্পাস। তাহলে জেট্রোপা গাছ থেকে আমরা কিন্তু বায়োডিজেল তৈরি করতে পারি। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নাইট ভিশন অ্যাপারেটাস, যে অ্যাপারেটাসে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তাহলে নাইট ভিশন অপারেটাস, সেটাতে আমরা যে ধরনের তরঙ্গ ব্যবহার করি সেটা হচ্ছে কিন্তু অবলোহিত তরঙ্গ। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গ বা যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এর অংশ অবলোহিত রশ্মি, সেটা হচ্ছে আমাদের কি, এর তরঙ্গ দৈর্ঘ্য যদি দেখা যায় 700 ন্যানোমিটার, 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত এর তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটি দৃশ্যমান আলো, যেটা আমরা দেখি দৃশ্যমান আলোর থেকেও তরঙ্গ দৈর্ঘ্যের থেকেও বড় কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত তরঙ্গ। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ক্লাউড সিটিংয়ে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত করা হয়, সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, শুষ্ক বরফ, এর মধ্যে কোনটি ব্যবহার করা হয় না সবই ব্যবহার করা হয়? তাহলে দেখো অপশান নাম্বার এ বলেছে শুধু এক, অর্থাৎ সিলভার আয়োডাইড। অপশান 1, 2 মানে সিলভার আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইড দুটোই ব্যবহার করা হয়, নাকি সিলভার আয়োডাইড শুষ্ক বরফ ব্যবহার করা হয়, না তিনটাই ব্যবহার করা হয়? তো আমাদের এখানে সঠিক উত্তর হবে, আমাদের এখানে তিনটি ব্যবহার করা হয়। সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড এবং শুষ্ক বরফ তিনটেই কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তাহলে ক্লাউড সিটিং, ক্লাউড সিটিং বলতে কি বুঝি? ক্লাউড সিটিং হচ্ছে আমাদের কি, যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো। কি? কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো, কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো, যেটা সেটাকে বলছি আমরা ক্লাউড সিডিং, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে জিএমস ফুড বলতে বোঝায়। তাহলে জিএমস ফুড বলতে কি বোঝায়? তাহলে জিএমস ফুড বলতে বোঝায় যে জেনেটিক্যালি মডিফাইড ফুড, সেটাই হচ্ছে কিন্তু আমাদের জিএমস ফুড। অর্থাৎ আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক ব্যবহার করে নির্দিষ্ট কোনো জিন থেকে জীব থেকে নেওয়া, নির্দিষ্ট কোনো জীব থেকে নেওয়া এবং অন্য জীবের ডিএনএর সঙ্গে সংযুক্ত করা, সেটাই হচ্ছে আমাদের জেনেটিক্যালি মডিফাইড ফুড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জল ও মৃত্তিকা দূষণের প্রধান উৎস। তাহলে জল এবং মৃত্তিকা দূষণের প্রধান উৎস কি? কৃষিক্ষেত্র, নিউক্লিয়ার চুল্লি, কলকারখানার বর্জ্য, এগুলো কিন্তু সবেই অর্থাৎ অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন, নাগপুর, ভোপাল, না বেঙ্গালুরু? তো এটা সঠিক উত্তর হবে ভোপালে অবস্থিত। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ভোপালে অবস্থিত।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, অ্যানিকাট এক ধরনের আবদ্ধ জলাশয়, কূপ, নলকূপ না বাঁধ বলতে পারি। তাহলে অ্যানিকাট এক ধরনের বাঁধ যেটা শুধু চাষের কাজের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, আমাদের যেমন হচ্ছে দেখো আমাদের অপশান নাম্বার কি বলতে পারি, অপশান নাম্বার তাহলে ডি হবে সঠিক উত্তর। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর, যে বাঁধ এটা এক ধরনের কিন্তু বাঁধ। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন। তাহলে সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন কে? সবুজ বিপ্লব শব্দটি প্রবর্তন করেন এখানে যে উইলিয়াম গার্ড, চার্লস এলটন, উইলিয়াম ভোগট না এম.এস. স্বামীনাথন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এম.এস. স্বামীনাথন, অর্থাৎ আমাদের ভারতের এম.এস. স্বামীনাথন সবুজ বিপ্লবের জনকও বলা হয়। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় বিশ্বের ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতের ক্ষেত্রে এম.এস. স্বামীনাথন, কিন্তু যদি বিশ্বের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কি নরমান বোরলগ। ঠিক আছে, নরমান বোরলগ, এই নরমান বোরলগ কিন্তু বিশ্বের আমাদের কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। এবং তিনি এই মেক্সিকোতে, ঠিক আছে, মেক্সিকোতে সর্বপ্রথম কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়। এবং ভারতের ক্ষেত্রে আমাদের এম.এস. স্বামীনাথন কোথায় এই সবুজ বিপ্লব শুরু করা হয়? পাঞ্জাবে কিন্তু সবুজ বিপ্লব শুরু করা হয়। নিচের কোন জায়গায় ডগফিশ থাকে? ডগফিশ বা হাঙরের বিভিন্ন প্রজাতি কোথায় বসবাস করে? নদী, সমুদ্র, হাঙর না জলাভূমি? তাহলে সঠিক উত্তর হবে সমুদ্র। ডগফিশ মানে বলতে পারি আমরা হাঙর বা হাঙরের বিভিন্ন প্রজাতি, সেইটাকে আমরা বলা হয় ডগফিশ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় পাই? এটা সমুদ্রে দেখতে পাওয়া যায়। নিওমেটাফোর হলো, নিওমেটাফোর কি? সুন্দরবনে নিউমোনিয়া রোগীর আক্রান্ত, সুন্দরবনের জলাভূমি, সুন্দরী গাছের ফল না ম্যানগ্রোভ এর নিঃশ্বাস নেওয়ার যে শিকড় সেই শিকড়টাকে বলা হয়। তাহলে আমাদের অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, যে ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার যে শিকড় সেই শিকড়টাকে বলা হয় নিওমেটাফোর। কোনো বস্তুর রেডিও অ্যাক্টিভ ডেটিং করতে যে তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয় সেটি কি? সেটি কিন্তু C14 বা কার্বনের 14, C14 যে আইসোটোপ, কার্বনের আইসোটোপ, সেই কার্বনের C14 ভরসংখ্যা বা কার্বনের 14 ভরসংখ্যা বিশিষ্ট যে আইসোটোপ, সেই আইসোটোপটি কিন্তু ব্যবহার করা হয় রেডিও অ্যাক্টিভ ডেটিংয়ের ক্ষেত্রে আমাদের বলা হয়, বা রেডিও কার্বনও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোনটি প্রাকৃতিক কলোয়েড? প্রাকৃতিকভাবে কলোয়েডকে এটা সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, আখ না রক্ত? তাহলে রক্ত হচ্ছে আমাদের কিন্তু প্রাকৃতিক কলোয়েডের উদাহরণ। ঠিক আছে, প্রাকৃতিক কলোয়েড, তাহলে আমরা প্রাকৃতিক কলোয়েড বা কলোয়েড বলতে আমরা কি বুঝি? কলোয়েড হচ্ছে আমাদের সেই সমাদের মিশ্রণ একটা বা এক প্রকার মিশ্রণ। ঠিক আছে, যার মধ্যে আমাদের অদ্রাব্য কণা প্রলম্বিত অবস্থায় থাকে। অদ্রাব্য কণাগুলো কেমন অবস্থায় থাকে? প্রলম্বিত অবস্থায় থাকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পুকুরের নিচে যে কী ধরনের আমাদের বিয়োজক থাকে? এটা স্পেলিং ভুল রয়েছে, এটা হবে কি বিয়োজক। কী ধরনের আমাদের বিয়োজক থাকে? ঠিক আছে, জুপ্লাঙ্কটন, জেলিফিশ, ফ্লাজেলেট না ফাইটোপ্লাঙ্কটন? তো সঠিক উত্তর হবে কিন্তু আমাদের ফ্লাজেলেট, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কি আমাদের সি গোপালাচারী, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, সি গোপালাচারী। ইনি 1948 থেকে কিন্তু 1950 পর্যন্ত আমাদের কিন্তু ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, শিখদের শেষ গুরু কে ছিলেন? শিখদের শেষ গুরু বা দশম গুরুটাই শেষ গুরু, সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। এবং তিনি, যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে, যে খালসা আমাদের গঠন করেছিলেন। কি খালসা আমাদের কিন্তু গঠন করেছিলেন এই আমাদের কিন্তু গুরু গোবিন্দ সিং। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট ভারতে কে প্রবর্তন করেন? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট প্রবর্তন করেন কিন্তু আমাদের লর্ড কার্জন। প্রবর্তন করেন কে? লর্ড কার্জন। তাহলে আমাদের এই লর্ড কার্জন 1902 খ্রিস্টাব্দে আমাদের ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল সেই বিশ্ববিদ্যালয়গুলি নিরীক্ষণ করার জন্য আমাদের একটা যে কমিশন গঠন করা হয় সেটাকে বলা হয় রেলে কমিশন। ঠিক আছে, মনে রাখবে যে রেলে কমিশন গঠন করা হয়, রেলে কমিশন। এবং 1904 সালে এই আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট প্রচলিত হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, তামিলনাড়ুর নেভেলিতে মুখ্যত কোন আকরিক পাওয়া যায়? তামিলনাড়ুতে আমাদের যে আকরিকটা পাওয়া যায় সেটা হচ্ছে কয়লার আকরিক, লিগনাইট। ঠিক আছে,
লিগনাইটে আমাদের কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এবং এই কয়লাটা কিন্তু আমাদের সিমেন্টের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, সিমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবহার করা হয় বা সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হিমালয়ের পূর্বাঞ্চল রেঞ্জের আধুনিক কোন টানেলটি তৈরি করা হয়েছে? আধুনিক যে টানেলটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু অটল টানেল, যেটা অটল টানেল নামে পরিচিত। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, অটল টানেল, যেটা আমাদের কিন্তু রোটাং টানেল নামেও পরিচিত। কি টানেল? রোটাং টানেল। ঠিক আছে, এবং এটার দৈর্ঘ্য যদি দেখি 9.2 কিলোমিটার। ঠিক আছে, 9.2 কিলোমিটার আমাদের কিন্তু এর দৈর্ঘ্য অটল টানেল বা রোটাল টানেল। ঠিক আছে, এটার দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা ভারতের দেখা যায় কিন্তু যে দাক্ষিণাত্যর মালভূমিতে। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। দাক্ষিণাত্য মালভূমির মধ্যে আমাদের কি এই মৃত্তিকার মধ্যে আয়রন থাকে। ঠিক আছে, যেটাকে এফি বলে আয়রন, ম্যাগনেসিয়াম থাকে, অ্যালুমিনিয়াম এর আধিক্য কিন্তু পাওয়া যায়, এইসব মৌলগুলোর কিন্তু আধিক্য পাওয়া যায়, যার জন্যে এই মৃত্তিকাকে রেগুর মৃত্তিকাও বলা হয়। কি বলা হয়? যে মৃত্তিকা সেটা হচ্ছে কি রেগুর মৃত্তিকাও কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, একটি লেন্সের দুটি ফোকাস এর মধ্যে সংযোজক রেখাকে কি বলা হয়? একটা লেন্স, সেই লেন্সের মধ্যে দুটি ফোকাসের মধ্যে একটা যদি লেন্স হয়, আমি এই লেন্স আঁকছি, উত্তর লেন্স, দুটি ফোকাস, তাহলে আমাদের এই যে একটি ফোকাস এবং এই ফোকাসের যে সংযোগ সরলরেখা সেটাকে বলা হয় প্রধান অক্ষ। কি বলা হয়? প্রধান অক্ষ। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, প্রধান অক্ষ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন ধাতু উদ্ভিদের মূলত্র অঞ্চলে বৃদ্ধিতে সহায়তা করে? তাহলে মূলত্র অঞ্চলে বৃদ্ধিতে সহায়তা করে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, ক্যালসিয়াম। ঠিক আছে, সেই একই রকমভাবে যদি দেখা হয় আয়রন কি করে? আমাদের আয়রন গুরুত্বপূর্ণ, আমাদের কি ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, সহায়তা করে ক্লোরোফিল। আয়রন কিসে? ক্লোরোফিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এছাড়া আমাদের যেমন জিঙ্ক রয়েছে, এই জিঙ্ক আমাদের কি করে? জিঙ্ক কিন্তু আমাদের যে প্রোটিন বা এনজাইম, ঠিক আছে, প্রোটিন বা এনজাইম তৈরিতে কিন্তু আমাদের সাহায্য করে। ঠিক আছে, আর পটাশিয়াম কিন্তু আমাদের যে স্নায়ু উদ্দীপক হিসাবে কাজ করে। ঠিক আছে, উৎসেচকের উদ্দীপনা বৃদ্ধি বা উদ্দীপক হিসাবে কাজ করে সোডিয়াম বা পটাশিয়াম। দেখবে আমাদের সোডিয়াম বা পটাশিয়াম টেস্ট বলা হয় উদ্দীপনা বোঝার জন্য। ঠিক আছে, পরবর্তীতে প্রশ্ন রয়েছে যে কোন মহারত্ন কোম্পানি সর্ববৃহৎ স্টিল উৎপাদন কোম্পানি, বা কোন কোম্পানিটি সর্ববৃহৎ স্টিল উৎপাদন কোম্পানি? সেটা হচ্ছে কি সেল। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, সেল। ঠিক আছে, সেল হচ্ছে সঠিক উত্তর। সেলের যদি পুরো নাম দেখি, পুরো নাম কি বলে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পেমেন্ট ব্যাংক সংক্রান্ত কোন বাক্যটি অসত্য? তাহলে পেমেন্ট ব্যাংক সংক্রান্ত যে বাক্যটি অসত্য, ঠিক আছে, সেটা হচ্ছে কি পেমেন্ট ব্যাংক আমাদের জনটাকে বলি যে ডিমান্ড ডিপোজিট গ্রহণ করে, ঠিক, ডেবিট কার্ড ইস্যু করতে পারে অবশ্যই, লোন প্রদান করতে পারে না অবশ্যই, তাহলে আমাদের কী হবে? অপশান নাম্বার ডি, যে ক্রেডিট কার্ড ইস্যু করে, এটা কিন্তু অসত্য রয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 51 নম্বর ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ, নাগরিকদের অভিন্ন দেওয়ানি বিধি, না পৃথক কৃষি এবং পশুপালন সংস্কার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, পণ্ডিত রবিশঙ্কর, সাঈদ পারভেজ খান, বুদ্ধাদিত্য মুখার্জি এবং অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? রবিশঙ্কর কথাটা আমরা যদি এগুলো না মনে থাকে, কিন্তু রবিশঙ্করকে আমরা সবাই জানি, সে কিন্তু কিসের সাথে সম্পর্কিত? সেতারের সাথে সম্পর্কিত। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, সেতার। ঠিক আছে, তাহলে এই রবিশঙ্কর যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের এই সেতারের ক্ষেত্রে, সেতার 1999 সালে কিন্তু তিনি ভারত রত্ন পুরস্কার সম্মানিত হন এই পণ্ডিত রবিশঙ্কর। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন ব্যক্তি জার্নালিজম ও এডুকেশন বিষয়ে বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ পেয়েছেন? নাবিব জং, হেমন্ত শর্মা, রাম বাহাদুর রায়, না সন্তোষী ভারতী? তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, রাম বাহাদুর রায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো,
ও ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে হিন্দিতে তৃতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন রাজ্য? অর্থাৎ রাজ্য এবং ইংরেজি মাধ্যমে যেসব বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলি প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে হিন্দিকে তৃতীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন রাজ্য? সেটা হবে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্য কিন্তু তৃতীয় ভাষা হিসাবে হিন্দিকে প্রাধান্য দিয়েছে বা স্বীকৃতি দিয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? অসমীয়া ভাষায় লেখা মহাভারত পদ এর জন্য 2025 সালে কে বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন? এটা হবে কিন্তু বাল সাহিত্য পুরস্কার পেয়েছেন সুরেশ চন্দ্র দাস। সুরেশ চন্দ্র দাস, ঠিক আছে। শিশু সাহিত্য তিনি 1952 সাল থেকেই বাল সাহিত্য পুরস্কার মানে সাহিত্য একাডেমি সাহিত্য যে একাডেমি, ঠিক আছে, সাহিত্য একাডেমি 1952 সাল থেকেই বাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়। বাল সাহিত্য পুরস্কার বলতে শিশু সাহিত্যকে উৎসাহ প্রদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়, বাল সাহিত্য পুরস্কার। ঠিক আছে, আমাদের এই ছিল প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।